প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। আজকে আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 22। আজকে আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 22 দেখব। তো পৃষ্ঠা নং 22-এর হচ্ছে যে দুইটা চক আছে। প্রথমত এই যে একটা চক আমরা দেখতে পাচ্ছি, এরপরে এখানে আরেকটি চক আছে। এই দুইটা চকের আজকে সমাধান করব আমরা। তো এই দুইটা চক প্রথমত আমরা পড়ব, বুঝবো, আর তারপরে হচ্ছে যে আমরা এগুলোর সমাধান দেখব, সমাধান করব ইনশাআল্লাহ। তো পৃষ্ঠা নং 22-এর মধ্যে প্রথম যে চকটি আছে সেটি এখন আমরা পড়ব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমত এখানে বলা আছে যে সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায়। এটি একটি প্রশ্ন, আর এটির সাথে সাথে আরেকটি প্রশ্ন আছে, চাইলেই কি যে কেউ বিজ্ঞানী হতে পারে। এই দুইটা প্রশ্ন এখানে একটি কলামের মধ্যে দুইটি প্রশ্নের আনসার করতে হবে আমাদেরকে। এটি হচ্ছে যে প্রথম। আর এরপরে যেটি আছে সেটি হচ্ছে যে বৈজ্ঞানিক গবেষণা করতে কি সবসময় অনেক আধুনিক ল্যাবরেটরি বা হচ্ছে যে যন্ত্রপাতি প্রয়োজন হয়। এই দুইটা হচ্ছে যে কলাম আমাদেরকে প্রথমত সমাধান করতে হবে। এরপরে আমাদের যে দ্বিতীয় চকটি আছে সেখানে বলা হয়েছে স্যার আইজাক নিউটন ও হরিপদ কাপালির বৈজ্ঞানিক গবেষণার প্রক্রিয়ার মধ্যে মিল কি কি। এই চকটিও আমাদেরকে সমাধান করতে হবে। আমরা এখন যদি আমাদের আনসার সেকশনে চলে যাই, এই যে আমাদের প্রথম চকটির আনসার আমরা এখানে রেডি করেছি অলরেডি। তো এখানে বলা হয়েছে যে সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায়। এটা প্রথমত আমরা সলভ করব। এই যে আমরা এটা অলরেডি সমাধান করে রেখেছি। তো এখানে বলা হয়েছে যে সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য দেখা যায়। তাদের মধ্যে এই একটা বৈশিষ্ট্য দেখা যায়, তারা হচ্ছে যে অবিচল থাকে। তারপরে হচ্ছে যে তাদের মনটা অনুসন্ধানী মন। তারপরে হচ্ছে সত্যিকারের বিজ্ঞানীদের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য দেখা যায়, তারা হচ্ছে সাহসী। তারপরে হচ্ছে তারা পরিশ্রমীও হয়, প্রচুর পরিমাণ তারা পরিশ্রম করে তাদের গবেষণার জন্য। এরপরে হচ্ছে যে তাদের একটা বিশেষ গুণ যেটি আছে সেটি হচ্ছে যে স্বার্থপর হয় না তারা। এটি হচ্ছে যে আমাদের প্রথম প্রশ্নের আনসার। এরপরে যদি আমরা দ্বিতীয় প্রশ্নের আনসারটি দেখি, আমরা এখানে দেখতে পাবো যে চাইলেই কি যে কেউ বিজ্ঞানী হতে পারে। আচ্ছা, এটির সমাধানটি হচ্ছে যে চাইলেই যে কেউ বিজ্ঞানী হতে পারে। হ্যাঁ, যদি তার বৈজ্ঞানিক মন থাকে তাহলেই কিন্তু চাইলে সে যে কেউ কিন্তু বিজ্ঞানী হতে পারবে। এটি হচ্ছে যে আমাদের প্রথম কলামের দুইটি প্রশ্নের আনসার। এরপরে হচ্ছে যে দ্বিতীয় কলামের মধ্যে প্রথম চকের দ্বিতীয় কলামে যে প্রশ্নটি আছে, বৈজ্ঞানিক গবেষণা করতে কি সবসময় অনেক আধুনিক ল্যাবরেটরি বা হচ্ছে যে যন্ত্রপাতি প্রয়োজন হয়। আচ্ছা, এটির উত্তরটি হচ্ছে যে বৈজ্ঞানিক গবেষণা করতে সবসময়ই আধুনিক ল্যাবরেটরি বা যন্ত্রপাতির প্রয়োজন হয় না। বৈজ্ঞানিক মন থাকলে একজন সাধারণ মানুষও বিজ্ঞানে অবদান রাখতে পারে। এটি হচ্ছে যে আমাদের প্রথম চকের দ্বিতীয় কলামের আনসারটি। তা আশা করছি তোমরা প্রথম চকটির সমাধান অলরেডি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমরা যাব আমাদের দ্বিতীয় চকে যে প্রশ্নটি, স্যার আইজাক নিউটন ও হরিপদ কাপালির বৈজ্ঞানিক গবেষণার প্রক্রিয়ার মধ্যে মিল কি কি। আচ্ছা, তো আমরা যদি এটির আনসার দেখি, আমরা এখানে দেখতে পাবো যে স্যার আইজাক নিউটন ও হরিপদ কাপালির বৈজ্ঞানিক গবেষণার প্রক্রিয়ার মধ্যে মিল কি কি। এটি হচ্ছে যে স্যার আইজাক নিউটন ও হরিপদ কাপালির বৈজ্ঞানিক গবেষণার প্রক্রিয়ার মধ্যে মিল দিকগুলো হলো, তো প্রথম যে মিল সেটি হচ্ছে যে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি কাজে না লাগানো। এটি হচ্ছে যে নাম্বার 1। আর তারপর হচ্ছে নাম্বার 2 যেটা, সেটি হচ্ছে তথ্য প্রদানের পাশাপাশি আবিষ্কারের যথার্থতা প্রমাণের জন্য পরীক্ষণ বিশ্লেষণ করা। এটি হচ্ছে দুজনের মধ্যে মিল পাওয়া যায়। তারপরে 3 নম্বর যেটি আমরা এখানে সমাধান করেছি সেটি হচ্ছে যে পরীক্ষণের জন্য আধুনিক ল্যাবরেটরি ব্যবহার না করা। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা পেজ নাম্বার 22-এর যেসব চকগুলোর সমাধানগুলো অলরেডি পেয়েছো। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 23। আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 23-এ দেয়া যেসব প্রশ্নগুলো আছে এগুলোর সমাধান করব। তো প্রথমত হচ্ছে যে আমাদের এখানে দেয়া আছে যে এক টুকরো কাগজ আর একটা কলম ছেড়ে দিয়ে নিজেই আগে দেখো তো কি ঘটলো, নিচের উত্তরে টিক দাও। তার মানে হচ্ছে যে তুমি এক টুকরা কাগজ এবং যদি একটা কলম সমান জায়গা থেকে মানে হচ্ছে যে একই পজিশন থেকে যদি তুমি ছাড়ো নিচের দিকে, তখন তুমি দেখতে পাবে যে কলমটি আগে পড়েছে। তো এখানে সেটাই দিতে হবে তোমাকে, যে হচ্ছে যে কাগজের টুকরো আগে পড়েছে নাকি হচ্ছে যে কলম আগে পড়েছে নাকি হচ্ছে যে দুটি বস্তু একই সঙ্গে পড়েছে। তো যখন আমরা এই হচ্ছে যে পরীক্ষাটা করব, আমরা দেখব যে সেখানে কলম আগে পড়বে, কারণ কলমটা ছিল হচ্ছে যে ভারী বস্তু, এই জন্য কলমটি আগে পড়েছে। তো তোমরা চাইলে তোমাদের বাসার মধ্যে এক্সপেরিমেন্টটা করে তোমরা দেখতে পারো যে কোনটি আগে পড়ে, কি আগে কি কলম পড়ে নাকি আগে হচ্ছে যে
কাগজের টুকরো পড়ে। আচ্ছা, তো আমরা সরাসরি এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। তোমরা সময় থাকলে তোমরা এগুলো পড়ে নিবে, আশা করছি তোমরা তোমাদের বই থেকে এগুলো পড়ে নিয়েছো। আমরা হচ্ছে যেগুলো পড়ে তোমাদের সময় লস করব না, আমরা হচ্ছে সরাসরি প্রশ্নটার আনসারে চলে যাব, সমাধানে চলে যাব। তো আচ্ছা, এখানে প্রশ্নটার মধ্যে বলা হয়েছে যে পড়ন্ত বস্তুর সূত্রটা কি। আচ্ছা, তোমার একটু আগের পরীক্ষার ফলাফল কি ছিল ভেবে দেখো তো। আচ্ছা, এরপরে বলছে যে সূত্রের সাথে তোমার নিজের অভিজ্ঞতা কি মিলেছে। আচ্ছা, এখানে এইটি একটি প্রশ্ন ছিল। তারপরে আরেকটি প্রশ্ন ছিল এইটা যে পড়ন্ত বস্তুর সূত্র কিভাবে এলো। তারপরে হচ্ছে যে তুমি কি এই সূত্রের সাথে একমত, তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও। এই দুইটা চক আমাদেরকে আসলে সমাধান করতে হবে। তা আমরা তোমাদের জন্য এই দুইটা চক খুব সহজেই সমাধান করে রেখেছি। দেখো, আমরা যদি এখন আনসার সেকশনে চলে যাই আমরা দেখতে পাবো। তো আমাদের প্রশ্নটি হচ্ছে যে পড়ন্ত বস্তুর সূত্রটা কি। তারপরে হচ্ছে যে এটা একটা প্রশ্ন। এরপর হচ্ছে যে এই প্রশ্নের সাথে আরও আছেন যে তোমার একটু আগের পরীক্ষার ফলাফল কি ছিল ভেবে দেখো তো। তারপরে বলছে যে এখানে আরও সূত্রের সাথে তোমার নিজের অভিজ্ঞতার কি মিলেছে কিনা। আচ্ছা, তো যদি আমরা পড়ন্ত বস্তুর সূত্রটি দেখি আমরা দেখব যে এই যে পড়ন্ত বস্তুর সূত্রটা কি। পড়ন্ত বস্তুর সূত্র হচ্ছে যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর সমান সময়ে সমান পথ অতিক্রম করে। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে যে যেটা বললো যে তোমার একটু আগের পরীক্ষার ফলাফল কি ছিল ভেবে দেখো তো। আচ্ছা, আমার করা পরীক্ষাটিতে দেখা গেল বায়ু চাপের কারণে কাগজের টুকরোটি পড়ে এবং কলমটি আগে মাটিতে পড়েছে। আচ্ছা, তারপরে বললো যে সূত্রের সাথে তোমার নিজের অভিজ্ঞতা কি মিলেছে। আচ্ছা, তো সুতরাং সূত্রের সাথে আমার নিজের অভিজ্ঞতা মেলেনি। তোমরা চাইলে যে এই প্রশ্নটার আনসারটা এইভাবে খুব সহজেই দিয়ে দিতে পারো। আচ্ছা, আমরা যদি এর পরে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে পরের প্রশ্নটি হচ্ছে যে পড়ন্ত বস্তুর সূত্র কিভাবে এলো, তুমি কি এই সূত্রের সাথে একমত, তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও। তো আচ্ছা, আমরা হচ্ছে যে এবার যদি আমরা এটা করি তাহলে আমরা দেখতে পাবো যে পড়ন্ত বস্তুর সূত্রটি বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। তার মানে বলেছে যে পড়ন্ত বস্তুর সূত্রটি কিভাবে এলো, তার মানে হচ্ছে যে বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। আচ্ছা, তুমি কি এই সূত্রের সাথে একমত। আচ্ছা, তো তুমি তোমার মতামত দিলে যে আমি এই সূত্রের সাথে একমত। আচ্ছা, তারপরে বললো যে তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও। এবার তোমার সিদ্ধান্তের সপক্ষে যে যুক্তিগুলো দিয়েছো, তো তুমি বলেছো যে এখানে যে আমি মনে করি বায়ু শূন্যে কোনো স্থানে যদি হালকা ও ভারী বস্তুকে একই সাথে উপর থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তু দুটি একই সাথে নিচে পড়বে। এটা হচ্ছে যে তোমার এক্সপেরিমেন্টের সপক্ষে যুক্তি। তো তোমরা চাইলে এটি দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের আনসার খুব সহজেই হয়ে যাবে। পৃষ্ঠা নং 24। তো পৃষ্ঠা নং 24-এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি চক দেয়া আছে। এই চকটি আমাদেরকে আসলে নিজেদের মতো করে পূরণ করতে হবে। আচ্ছা, চকটি সমাধান করার আগে আমরা প্রথমত এখানে দেখি কি বলা হয়েছে। বলছে যে এখানে শিক্ষকের সাথে আলোচনা করো। আচ্ছা, এবার আবার হরিপদ কাপালির আবিষ্কারের ঘটনাটা পড়ে দেখো তো তিনি তার নতুন জাতের ধান আবিষ্কার করতে গিয়ে এই ধাপগুলো কিভাবে অনুসরণ করেছেন। আচ্ছা, নিচের বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো দেওয়া আছে। কোন ধাপে বিজ্ঞানী হরিপদ কাপালি কি করেছেন তা নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করে তোমার মতামত পাশের খালি জায়গায় লেখো। এই যে এই খালি জায়গাগুলোতে তোমার মতামতটা দিতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমত দেখি যে এখানে কি বলা হয়েছে। এখানে প্রথমে দেওয়া হয়েছে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপসমূহ। প্রথমত এখানে দেওয়া হয়েছে এই যে বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপসমূহ দেওয়া হয়েছে। এরপরে এখানে পাশে দিয়ে বলা হয়েছে যে বিজ্ঞানী হরিপদ কাপালি এই ধাপে কি করেছেন, মানে এই ধাপগুলোতে তিনি কি কি করেছেন। এটা হচ্ছে যে আমাদেরকে আসলে আমাদের মতামত এখানে দিতে হবে। তো প্রথম ধাপ সেটি হচ্ছে যে একটি সমস্যা বা প্রশ্ন ঠিক করা, যার সমাধান বা উত্তর বের করতে হবে। তো তিনি এই ধাপে কি করেছেন আমরা হচ্ছে যে এবার আনসার সেকশনে চলে গেলে আমরা খুব সহজেই দেখতে পাবো। এই যে, তো এখানে প্রথমত তিনি যেটি করেছেন যে একটি সমস্যা বা হচ্ছে যে প্রশ্ন ঠিক করা, যার সমাধান বা হচ্ছে উত্তর বের করতে হবে। এক্ষেত্রে তিনি করেছেন যে ক্ষেতের একটি জায়গায় ধানের কিছু চারা তুলনামূলক বড় এবং ফলন বেশি কেন, এই কাজটি করেছেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে এ সম্পর্কে যা কিছু গবেষণা হয়েছে তা জেনে নেওয়া।
এ ধানের চারাগুলো উচ্চ ফলনশীল কিনা যাচাই করা। এ ধানের চারাগুলো উচ্চ ফলনশীল কিনা যাচাই করা। আচ্ছা, এরপরে 3 নম্বর যেটি সেটি হচ্ছে যে প্রশ্নটির একটি সম্ভাব্য ব্যাখ্যা দাঁড় করানো। আচ্ছা, তো এটি হচ্ছে যে এখানে বীজতলায় কিছু উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ রোপণ করা। আচ্ছা, এরপরে আমরা যদি আসি, এখানে দেখতে পাচ্ছি যে সম্ভাব্য ব্যাখ্যাটি সত্য কিনা সেটি পরীক্ষা করে দেখো। আচ্ছা, আকৃতিতে বড় ধানের চারাগাছগুলো জমিতে অন্য ধানের চারাগাছগুলো থেকে আলাদা করে রাখা। আচ্ছা, অধিক মাত্রায় উৎপাদিত ধানের চারা গাছগুলো বীজ পৃথক কোনো জায়গায় নতুনভাবে রোপণ করে উচ্চ ফলনশীল কিনা যাচাই করা। এরপরে 5 নম্বরে যেটি আছে, পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নেওয়া। তো এখানে বলা হয়েছে যে মাটির গুণাগুণ এবং রাসায়নিক সারের প্রয়োগ মাত্রা একই থাকা সত্ত্বেও নতুনভাবে রোপণ করা ধানের চারাগুলো আকার ও ফলনের পরিমাণ অনেক বেশি হলো। আচ্ছা, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে গুলো হবে, চারাগুলো হবে, চারাগুলোর আকার ও ফলনের পরিমাণ অনেক বেশি হলো। আচ্ছা, এরপরে 6 নম্বরে যেটি আছে, সবাইকে ধারণাটি জানিয়ে দেওয়া। এখানে এই ধাপে তিনি যেটি করেছেন সেটি করেছেন যে নতুন করে লাগানো ধানের চারাগুলো একটি উচ্চ ফলনশীল ধানের জাত, এটা তিনি কি করেছেন জানিয়ে দিয়েছেন। আচ্ছা, তো এই ছিল আমাদের হচ্ছে যে পৃষ্ঠা 24-এর সমাধান। আশা করছি তোমরা এটি ধরতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।